জাকসু নির্বাচনের প্রায় একদিন পেরোলেও শেষ হয়নি ভোট গণনা। ফল ঘোষণার অপেক্ষা। দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত। জাকসু নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের নানা জল্পনা। রহস্যময় ভূমিকা কমিশনের, বললেন পর্যবেক্ষক। মূল ঘটনা প্রকাশের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের। বললেন, এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। বাংলাদেশে ৩০০% বেড়েছে চীনের বিনিয়োগ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা। গণমাধ্যম বলছে আজই দায়িত্ব নিতে পারেন সুশীলা। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান রাজা জ্ঞানেন্দ্রর। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রায় একদিন হয়ে গেল, এখনো জানা যায়নি ভোটের ফলাফল। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। নানা জটিলতায় ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। প্রথমে গণনা হচ্ছে ২১টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত ১৭টি হলের ফলাফল তৈরি হয়েছে, তবে সেটি ঘোষিত হয়নি। হল সংসদের পর জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। জাকসু কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও হচ্ছে। প্রতি হলে রয়েছে ১৫টি পদ। ভিপি পদে ৯ জন প্রার্থী, জিএস প্রার্থী ৮ জন। দর্শক, এ পর্যায়ে যেতে চাই সিনেট ভবনে। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, এখন পর্যন্ত কয়টি হলের ভোট গণনা শেষ হলো? কখন নাগাদ ঘোষিত হতে পারে ফলাফল? শাওন, এখন পর্যন্ত 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং সেটি শুধুমাত্র হল সংসদের। 21টি হল রয়েছে, 21টি হলের মধ্যে 18টি হল শেষ হয়েছে। 3টি হলের দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে, কারণ 1টা থেকে 2টা পর্যন্ত বিরতি ছিল নামাজ এবং খাবারের। তো সব মিলিয়ে কিছুক্ষণ পরে হয়তো বাকি যে 3টি হল রয়েছে, তাজউদ্দিন আহমেদ হল, তারামন বিবি হল এবং প্রীতিলতা হল। আপনি জানেন নিশ্চয়ই যে প্রীতিলতা হল এই নির্বাচনের দায়িত্ব পালন করতে সেই প্রীতিলতা হলের একজন কর্মকর্তা পলিং এজেন্ট এবং যিনি একই সঙ্গে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জাহানারা পারভিন, তিনি জান্নাতুল ফেরদৌস, তিনি ইন্তেকাল করেছেন। তার নামাজে জানাজা কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো সেই কারণে মূলত সেই হলটির গণনা করা হয়নি এবং 3টি হল বাকি ছিল। এই 3টি হল সংসদ শেষ হওয়ার পরে তারপর তারা আশা করছেন অত 3টা থেকে 3:30টার মধ্যে কেন্দ্রীয় যে সংসদ রয়েছে, কেন্দ্রীয় সংসদের যে ভোট গ্রহণ, ভোট গণনা সেটি শুরু করবেন। অর্থাৎ কেন্দ্রীয় সংসদে যদি শুরু করেন, তো আমরা যদি ধরেও নেই 4টা বা 4টার মধ্যে যদি তারা শুরু করতে পারেন, তাহলে 21টি হলের আবার যে 25টি পদে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের বিপরীতে যে ভোটগুলো পড়েছে, অর্থাৎ সেই শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছেন, সেই ভোট গণনা শেষ হতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এবং এখানকার কর্মকর্তারা জানিয়েছেন যে আগে যেহেতু টেবিলের সংখ্যা কম ছিল, জনবল কম ছিল, এখন জনবল বাড়ানো হয়েছে। সাথে আগে 3টির সঙ্গে 4টে টেবিল, অর্থাৎ 7টি টেবিল যোগ করা হয়েছে। 7টি টেবিলের মধ্যে দিয়ে তারা একটি টেবিলে 3টি হল যারা যদি গণনা করেন, তাহলে 21টি হল তারা একই সঙ্গে গণনা করতে পারবে। অর্থাৎ সবগুলো হলই তারা একসঙ্গে শেষ করতে পারবে না। একসঙ্গে যদি শেষ করা হয়, তাহলে 7টা থেকে 8টা যদি অথবা 9টার মধ্যে আশা করা যায় যে জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল আমরা পেতে পারি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে
প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত, কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলেছেন যা কিছু ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ থেকে উল্টো সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব, আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময়। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিয়াকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একজন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণে দলগুলোর সাথে হচ্ছে কি কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা হতে পারে। এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়সীমাটা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন।
ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতার ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। দর্শকের পর্যায়ে আবার একটু যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবনের সামনে রয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ভোট উৎসবের মধ্যেই শিক্ষিকার মৃত্যু, সব মিলে ক্যাম্পাসের সার্বিক চিত্র এখন কেমন দেখছে? শাওন, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর আসলে পুরো ক্যাম্পাস জুড়েই শোকের আবহ তৈরি হয়েছে। কিছুক্ষণ আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেই জানাজায় উপাচার্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা অংশ নেন, সাথে তার চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও অংশ নেন। এখনও আসলে সেই শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই আসলে এখনও মাঠে অবস্থান করছেন, কিন্তু মাত্র কিছুক্ষণ আগে আসলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাঠ ত্যাগ করেছে। জান্নাতুল ফেরদৌসের গ্রামের বাড়ি পাবনায় সমাহিত হবেন তিনি, সেখানে তাদের পারিবারিক কবরস্থানে। তবে আমরা এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা খুব আক্ষেপ করে বলছিলেন যে গতকাল ভোটের যে উৎসব একটা আমেজ ছিল, সেই উৎসবের আমেজটা সকালে খুব অল্প সময়ের মধ্যেই আসলে সেটা তাদের কাছে এক শোকের বার্তার মধ্য দিয়ে একটা শোকাবহ পরিবেশ বিরাজ করছে, সেটা এখনো আসলে অব্যাহত আছে। এবং তারা বলছেন তাদের যে ক্ষতি হয়ে গেল তাদের শিক্ষক চলে যাওয়ার কারণে, সেই ক্ষতি আসলে কোনোভাবে পোষানো সম্ভব নয়। তারা বলছিলেন যে তিনি তাদের ডিপার্টমেন্টের প্রথম শিক্ষক, যিনি এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এই ডিপার্টমেন্টেরই শিক্ষক হয়েছেন, এবং তার প্রতি শিক্ষার্থীদের যে ভালোবাসা আন্তরিকতা সেটাও আমরা দেখেছি। মরদেহ আনার সাথে সাথে শিক্ষার্থীরাও সেখানে কান্নায় ভেঙে পড়েন। যেখানে শিক্ষার্থীদের সাথে আনন্দ খুনসুটিতে তিনি মেতে উঠতেন, সেই বিভাগেই তার নিথর মরদেহ আসে। খুবই দুঃখজনক একটি ঘটনা। শামীম, ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ ও চীন যৌথ সক্ষমতা দেখাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করা হয়েছে। সিল্ক রোড থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, তৈরি পোশাক সহ অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে হবে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। বশিরউদ্দিন বলেন, বছরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায় সেটি ভয়াবহ। এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। উপদেষ্টা জানান, ট্যারিফ ইস্যুতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। ট্যারিফের কাঠামোগত রূপ দেওয়ার জন্য তাদের সাথে আলোচনা করা হবে।
যৌথ সক্ষমতা এবং আমাদের পরস্পরের যে কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ BRI, দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের উদ্যোগ, যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে। দুপুরের বাংলাদেশ থেকে একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ দিতে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার, এজন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও NID প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24শে নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দ্যাম টু দ্য হোল্ড অফ ইলেকশন। পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। কারণ আমরা লাস্ট ইলেকশনটা দেখেছিলাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 7 দফা দাবিতে আমরণ অনশনরত 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে। বাকি 6 জন এখনও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে 49 ঘন্টা অতিবাহিত হয়েছে। গেল বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টরের কার্যালয়ের সামনে অধিকার সচেতন শিক্ষার্থী ব্যানারে কর্মসূচি শুরু করেন 9 শিক্ষার্থী। প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবি তুলে ধরেন তারা। প্রশাসন কর্মসূচি প্রত্যাহার করে 14 তারিখ আলোচনায় বসার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরায় প্রাইভেট কার দুর্ঘটনায় ঝরল 3 প্রাণ। এর মধ্যে 2 জন বাবা মেয়ে। পুরো পরিবার যাচ্ছিল কক্সবাজার ভ্রমণে। মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হলো বিষাদে। নিহত অপরজন তাদের আত্মীয়। একই গাড়িতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন পেশাগত কাজে। ঢাকার একটি ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মকর্তা সাইফ আহমেদ সাগর প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আসছিলেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। গুরুতর আহত অবস্থায় সাগরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার মজলিশপুরে। ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা। ফার্নিচারের কাজ করতো, মাঝে মাঝে জিনিসপত্র চট্টগ্রামতে নিত। তো আর পথে এই ঘটনা হয়েছে। এক গাড়িতে আরেক গাড়ি মারা দিছে। পরে দেখতেছে যে সাগর অবস্থা খারাপ, তোমরা তাড়াতাড়ি আয়া দেখি। আমরা তো সঠিক আমরা দেখছি না, আয়া দেখি এই অবস্থা। আমরা শোনার পরে মানে এদিকে আইসি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে দেখে না, কিন্তু ছবির মেঝে তো ওনারা চিনে যাইতেছে না। আমার ভাইয়ের আশা বড় একটা কথা হুতার মানুষ হয়ে যাচ্ছি। ওকে তো হুদিয়া থেকে আমার ওকে তো বাবা দুনিয়াত বাঁচত না।
বাইরের অবস্থা খারাপ। একই গাড়িতে ছিলেন এক পরিবারের 4 জন। দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা গোলাম সারোয়ার ও তার 3 বছর বয়সী মেয়ে মুস্কানের। নিহত সারোয়ার পরিবারকে নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী উম্মে সালমা এবং ছেলে আহমেদ ইমতিয়াজ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ি চালক গিয়াসউদ্দিন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। সম্ভবত ড্রাইভার যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন। ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল, গাড়ির পিছনে যায় পিছনের দিকে ঢুকে যায়। ঢুকে ঘটনাস্থলে মারা যায়, 2 জন মারা যায় প্রাইভেট কারের যাত্রী। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি 9 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে ডাকাত দলের 2 জনকে। সকালে কোস্টগার্ড বেইজ মোংলাই বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর উদ্দিন প্রান্ত এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাঙা বাহিনী ডাকাত দল আদাসকি এলাকায় কিছু জেলেকে অপহরণের পর জিম্মি করে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 9 জেলেকে। উদ্ধারকৃতরা খুলনা জেলার বাসিন্দা। অভিযানে বন্দুক, কার্তুজ, দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির নানা সরঞ্জাম সহ রাঙা বাহিনীর 2 সদস্যকে আটক করে কোস্টগার্ড। আটককৃত নাসির বাগেরহাট ও মিন্টু খুলনার বাসিন্দা। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ তানভীর উদ্দিন প্রান্ত। কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে 2টি একনলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ, 8 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ এবং একটি দেশীয় অস্ত্র সুন্দরবনের দুর্দর্শ ডাকাত রাঙা বাহিনীর 2 সদস্যকে আটক করে। উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টেকনাফ সীমান্তের নাফ নদী এখন বাংলাদেশি জেলেদের কাছে আতঙ্কের নাম। মাছ ধরতে গেলেই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত 9 মাসেই অপহরণের শিকার 322 জন। এর মধ্যে 118 জনকে ফিরে আনা যায়নি এখনো। তাদের পরিবারে চলছে কান্নার রোল। মিয়ানমারে আরাকান রাজ্যের জল ও স্থলভাগের বিশাল অংশ আরাকান আর্মির দখলে। এরপর থেকে অনেকটাই অনিরাপদ টেকনাফের নাফ নদী। সর্বশেষ বুধবারও 5টি ট্রলারসহ 40 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের 10 সেপ্টেম্বর পর্যন্ত ধরে নেওয়া 322 জনের মধ্যে এ পর্যন্ত 189 জেলে এবং 27টি নৌযান ফেরত এনেছে বিজিবি। ফেরত আসারা জানান তাদের অভিজ্ঞতা। আর বাংলাদেশের ফৌজগার্ড বলাইজি তের বাদ আর মিশন সময় দিয়ে আর বগুরে পিনমারা পানি এন্ড দরিলে আর গাতত গলা ইরিয়ে এনলে মালুগি আর বাংলাদেশে মালামাল নদের এখন তো তারা মালামাল লইনে পারে ইয়ানাল্লাহ বলে এখন আর আক্রমণ বেশি করে তারা মাল সামানে দিত আসুম ওনার আন্দারে মাল দিত আসুম হলে তার খুশিও টিয়া পয়সা হত হইল তোর ফিট পাই। মোহনার পর থেকে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল না থাকায় আরাকান আর্মি প্রায়ই বাংলাদেশের জলসীমা অতিক্রম করছে বলে অভিযোগ জেলেদের। এরা কিন্তু সীমা অপক্রম করলেও নিয়ে গেছে, সীমার বাংলাদেশের সীমার ভিতর থাকলেও ওরা নিয়ে গেছে আমাদের। প্রশাসন তো এখানে টহলে থাকে না, কোস্টগার্ড কোনো নৌবাহিনী কোনো টহলে থাকে না, এই জন্য এরা সুযোগ পায়। আপনারা আমাদের সীমানাগুলো নির্ধারণ করে দেন, আমাদের অসহায় মা বোনদের কান্নাগুলো আপনারা মুছে দেন। গত 1 মাসে আরাকান আর্মির হাতে আটক কোনো জেলে ফিরে না আসায় তাদের পরিবারে চলছে কান্নার রোল। অনাহারে অর্ধাহারে কাটছে দিন। বাচ্চান যদি শুনি তা মারা মনের বুদ্ধি পাইতাম আর যা আছে নাই কি কোনো খবর পাত্রি নাই। বাতাবাড়ি বেশি কষ্ট হতো, খতরত আছে খবর কান্ড হয় দি আর বাংলাদেশের সরকার তো আর জামিনি আর চাই দি মহেন্দ্র স্কুল মাদ্রাসা পড়া ঠিক মতো হানা দিন আমার রায় হুন তো হানা বিনা দিও আর ভিডিও মধ্যে হাই না হইলে নবারি আর আছে খাদা হারিয়ে বন্ধ ধরে নুর আলো মারিবা মাই তো গিয়ে দিব। বিজিবি ও কোস্টগার্ডের টহল বৃদ্ধির পাশাপাশি জেলেদের ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান এই কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকায় 2 পাশে সীমান্তে যারা অবস্থান করছে এদের মধ্যে যে একটা সমঝোতা থাকে এটার আন্ডারেই আমরা চেষ্টা করছি এদেরকে ফিরিয়ে আনা এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই তাদেরকে ফিরিয়ে আনতে পারব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ঝালকাঠিতে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। 5 শতাধিক সমিতি আছে জেলা জুড়ে। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকদের টাকা, এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রটি। প্রায় 150 সমিতি এরই মধ্যে শত শত মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে।
কিছুদূর পরপরই দেখা যায় এরকম সমবায় সমিতির অফিস, বেশিরভাগেরই আবার অফিসে ঝুলছে তালা। ঝালকাঠির 4 উপজেলায় রেজিস্ট্রেশন নেয়া সমবায় সমিতির সংখ্যা 565টি। এর মধ্যে বর্তমানে চলমান রয়েছে 410টি। বাকি বন্ধ থাকা প্রায় 150 সমবায়ের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নগদ 3.5 লাখ টাকা এবং পার্থসারথী সমবায় সমিতিতে আমার 4 লাখ টাকা। অবসরের টাকাটা আমি রাখছি, এখন আমি অসহায় পড়ছি। স্বাস্থ্য অফিসে 1,05,000 টাকা ছিল, তারা নিয়ে পালাই গেছে। আরও কর্মী ম্যানেজারেরা বলছে যে পাওয়া যাবে, লোক আপনাকে কোনো চিন্তা নাই। গরু বিক্রি করিয়া আমি 30,000 টাকা জমা করছি, যে এই 30,000 টাকা যদি 60,000 পাই তো আমি আর একটু করাবে। এই গ্রামের এমন কোনো লোক নাই যার কম বেশি টাকা না আছে। সেই টাকা নিয়ে আজকের এই সমিতি লোকজন উধাও। ভুক্তভোগীরা বলছেন অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সমবায় সমিতি চক্র। এরপর অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে চক্রের সবাই। সমিতির ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকে। 5.5 লাখ টাকা আমি জমা রাখছি, আমার সেই টাকা না দিয়ে তারা কোথায় উদে হয়ে গেছে। ডিপিএস তাইতে আমার হয়েছে 2,40,000 টাকা হয়েছিল, সেই সমিতি পালাই গেছে। মানুষের চাপে মানুষের টাকা পাবে, এই চাপ দিয়েছে চারিদিক দিয়ে, তাই পালাই গেছে। জেলা সমবায় কর্মকর্তা জানালেন বেশিরভাগ সমিতি নিয়মনীতি না মেনে সুদের ব্যবসা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। কিছু সমবায় সমিতির কর্তৃপক্ষ সুদের ব্যবসা করে। সুদের ব্যবসার ব্যাপারে আমি বারবারই নিষেধ করতেছি যে এইভাবে সমবায় আইন কানুন না মান্য সমবায় করা ঠিক না, সমবায় করা সঠিক নয়। সঠিকভাবে আইন কানুন জেনে সমবায় সমিতি করেন। সুদ নির্ভর কোনো সমবায় সমিতি করা চলবে না। অসাধু চক্রটিকে আইনের আওতায় এনে লোপাটকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দুপুরের বাংলাদেশ থেকে আবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিসিসিআই সভাপতি পদে নির্বাচন করছেন না ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকর। বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে তার ব্যবস্থাপক প্রতিষ্ঠান। এই নিয়ে টেন্ডুলকর সরাসরি কিছু না বললেও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে অনুরোধ জানায় এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট। বিসিসিআই নির্বাচনে ভোটাধিকার থাকে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিদের। তার আগে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো। টেন্ডুলকরকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সভাপতি পদে মনোনয়ন দেবার বিষয়ে গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই, যদিও বিবৃতির বিষয়টি পরিষ্কার করে সচিনের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। হংকংয়ের বিপক্ষে জয়ের পর তাওহিদ হৃদয়কে সামলাতে হলো কঠিন প্রশ্ন। স্বীকার করলেন শেষ হয়েছে হানিমুন পিরিয়ড, তবে চেষ্টাটা চালিয়ে যেতে চান এই ব্যাটার। বড় ব্যবধানে জয় না পাওয়ায় টাইগারদের ভাবনা বাড়াচ্ছে রান রেট, তবে জয়টাই মুখ্য বলছেন হৃদয়। লিটনদের সামনে এবার বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যবধানটা হয়েছে 14 বল আর 7 উইকেট হাতে রেখে। প্রতিপক্ষ বিবেচনায় প্রত্যাশাটা ছিল আরো বেশি। টস জিতে আগে বোলিং নিয়ে খুব কম রানেও হংকংকে আটকাতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়েও ছিল আক্রমণের অভাব। বাংলাদেশের ব্যাটিং বিধ্বংসী না হওয়ার পেছনে দায়ী তানজিদ হৃদয়ের স্ট্রাইক রেট। তানজিদ 77 আর হৃদয় ব্যাট করেছেন 97 স্ট্রাইক রেটে। তাই তো ম্যাচ জিতলেও দিন শেষে হৃদয়দের সীমাবদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন। টি-20তে 13 ইনিংস আগে নিজের সবশেষ 50 পাওয়া হৃদয় ম্যাচ শেষে স্বীকার করলেন ক্যারিয়ারে মধুর সময় শেষ, চালিয়ে যেতে চান চেষ্টা। আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন, তো আমিও ট্রাই করছি যে যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি, হয়তো বা হচ্ছে না। এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে তারা কখনো এক গ্রাফে যেতে পারে না। আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, আমিও ট্রাই করছি, আমার হয়তো বা হচ্ছে না, কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো, আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো। এই আবুধাবিতেই প্রথম ম্যাচে হংকংকে স্রেফ উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। 94 রানের বড় সেই জয়ের পর 4.7 নেট রান রেট নিয়ে এগিয়ে আছে আফগানরা। আর বাংলাদেশের 1.001 রান রেট নিয়ে কি বাড়তি চিন্তা ছিল টাইগারদের? তো আগে ইনশিওর করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায়। তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই, এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত। আমি ট্রাই করেছি কয়েকটা, কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না। হয়তো বা আরও 2-1 ওভার
আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট। গ্রুপ অফ ডেথে বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শনিবারের সেই ম্যাচ দিয়ে আসর শুরু হবে লঙ্কানদের, যেখানে বাংলাদেশের চ্যালেঞ্জটা হবে আরো বড়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন দাস। 111 ম্যাচে 78 ছক্কায় এককভাবে এই তালিকায় 1 নম্বর স্থান নিজের করে নেন এলকেডি। শুধু তাই নয়, এশিয়া কাপে হংকং ম্যাচে একাধিক রেকর্ডের মালিক হলেন লিটন কুমার দাস। এই ফরম্যাটে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন 2 নম্বরে। বছর দেড়েক ধরে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে ছিলেন লিটন কুমার দাস। এই সময়টায় নিজের ব্যাটও যেন করেছিল অভিমান। রানে না থাকায় একাধিকবার দল থেকেও হারাতে হয় জায়গা। সে লিটনই ফিরলেন ভিন্ন এক রূপে। সমালোচনার জবাব যেমন ডিফেন্স করলেন সতর্কতার সাথে, ঠিক তেমনি ব্যাট হাতে তৈরি করলেন নতুন মাইলফলক। এশিয়া কাপে হংকং ম্যাচে 59 রানের ইনিংস খেলার পথে গড়লেন অনন্যায় কীর্তি। টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষে উঠলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ 77 ওভার বাউন্ডারির রেকর্ড টপকে যান লিটন কুমার দাস। 111 ম্যাচ খেলে 78 ছক্কায় এককভাবে শীর্ষস্থান নিশ্চিত করলেন টাইগার অধিনায়ক। আর 77টি 6 হাঁকাতে রিয়াদকে খেলতে হয় 141 ম্যাচ। হংকং ম্যাচে কেবল এই কীর্তিতেই সন্তুষ্ট থাকেননি এলকেডি, নাম তুলেন একাধিক রেকর্ড বুকেও। টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-20তে রান সংগ্রাহকের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এখানেও মাহমুদুল্লাহকে পেছনে ফেলেন তিনি। 2496 রান করা লিটনের সামনে আছেন কেবল সাকিব আল হাসান। সেই সাথে এশিয়া কাপে টি-20 ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিক থেকেও 2-এ উঠে এসেছেন লিটন। পেছনে ফেলেছেন মোসাদ্দেক সৈকত ও সৌম্য সরকারকে। তার আগে আছেন 2016 সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে 80 রান করা সাব্বির রহমান। ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজের ফর্ম এশিয়া কাপেও যেন ধরে রেখেছেন লিটন। সবশেষ 4 ম্যাচের 3টিতেই অর্ধশতক হাঁকিয়ে সে বার্তাই দিয়ে রাখলেন এলকেডি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। স্রেফ মাঠে যাও আর জিতে আসো। ভারত পাকিস্তান ইস্যুতে ক্রিকেটারদের প্রতি এমন আহ্বান দেশটির সাবেক অধিনায়ক কপিল দেবের। বললেন, সরকারের কাজ সরকার করবে, ক্রিকেটারদের কাজ খেলায় মনোযোগ দেয়া। পাশাপাশি মাঠের ইস্যুকে বড় না করার আহ্বানও জানান তিনি। এদিকে অতিরিক্ত প্রত্যাশার চাপ ও যোগ্য সতীর্থের অভাবে ফর্ম হারিয়েছেন বাবর আজম। দাবি পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মহসিন খানের। রাজনৈতিক বৈরিতায় প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ। শুধু আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টেই দেখা মেলে ভারত পাকিস্তান মহারণের। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার রেশে সেই দ্বৈরথ এখন হুমকির মুখে। বিশেষ করে ভারতীয় সমর্থক ও সাবেকদের অনেকেই পাক ভারত ম্যাচের বিপক্ষে। যদিও তীব্র সমালোচনার পরও তাতে সায় দেয়নি ভারত সরকার। তারপরও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ভারতের আইন বিভাগের কিছু শিক্ষার্থী। আর তাতেই সরব হলেন দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। পরামর্শ দিলেন ক্রিকেটারদের মাঠে মনোযোগ দেওয়ার। স্রেফ মাঠে যাও এবং জিতে আসো। যাদের কাজ খেলা তাদের কেবল খেলার দিকেই মনোযোগ দেওয়া উচিত। অন্য কিছু বলার কোনো দরকার নেই। এটাকে বড় ইস্যু বানাবেন না। সরকার তার কাজ করবে এবং খেলোয়াড়দের তাদের কাজ করা উচিত। এদিকে স্বস্তি নেই পাকিস্তান শিবিরেও। বাবর রিজওয়ানদের বাদ দিয়ে এশিয়া কাপ স্কোয়াড করায় খুশি নন দেশটির সমর্থকরা। কোচ মাইক হেসন 2 অভিজ্ঞকে বাদ দেওয়ার যুক্তি তুলে ধরতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মহসিন খান। বললেন, যোগ্য সতীর্থের অভাবেই ছন্দপতন হচ্ছে বাবর আজমের পারফরমেন্সে। বাবর খারাপ ব্যাটসম্যান নয়, কিন্তু তার আশেপাশে মানসম্পন্ন ব্যাটার না থাকলে একা কিছু করার সুযোগ নেই। কোহলির কথা ভাবুন, তার পাশে ছিল পুজারা, রাহানে, রোহিত, ধাওয়ান। বিপরীতে পাকিস্তান ব্যাটিং লাইনে এখন বাবর আর বাকিদের মধ্যে পার্থক্য অনেক বেশি। মহসিন খানের দাবি, প্রত্যাশার অতিরিক্ত চাপেও ছন্দ হারিয়েছেন বাবর আজম। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশ থেকে আবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দেশ যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন এই মন্তব্য করলেন তিনি। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতার মধ্যেই পশ্চিম তীরে বিপুল বসতি নির্মাণের বিতর্কিত পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পশ্চিম তীরে বসতি বাড়াতে বেশ তৎপর হয়ে উঠেছে ইসরায়েল। বিতর্কিত E1 প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই এবার এই প্রকল্পের আওতায় বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মালে আদুমিমের ইহুদি জনসংখ্যা দ্বিগুণ করার কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতেই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটিও নিশ্চিত করেছেন তিনি। এমনকি নেতানিয়াহু ঘোষণাও দিয়েছেন বিশ্বে ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র থাকবে না। মালে আদুমিম শহরে আমাদের জনসংখ্যা দ্বিগুণ হতে চলেছে। আশা করছি 5 বছরের মধ্যে এখানে 70,000 ইসরায়েলি থাকবে। এটি একটি বিশাল পরিবর্তন। আমরা আরেকটি প্রতিশ্রুতি রক্ষা করব, সেটি বাইবেলের নয়, আমাদের প্রতিশ্রুতি। আমরা বলেছিলাম একটি ফিলিস্তিনি রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট করে বলছি, প্রকৃতপক্ষেই আমরা ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে দেব না। দীর্ঘদিন ধরেই সমালোচিত E1 প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণে সেটি কখনোই শুরু করতে পারেনি তারা। এখন যখন ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন পশ্চিম তীরের অধিকাংশ দখলের পরিকল্পনা করছে নেতানিয়াহু সরকার। এই প্রকল্পের আওতায় মা আলে আদুমিম এলাকায় নতুন করে 3,400 আবাসিক ইউনিট স্থাপনের পরিকল্পনা দেশটির। মা আলে আদুমিমে বসতি স্থাপনের অর্থ হচ্ছে পশ্চিম তীরকে সম্পূর্ণ 2 ভাগে বিভক্ত করে অঞ্চলটি থেকে পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কফিনের শেষ পেরেক বলে মনে করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের দাবি জানানো হলেও এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, শুক্রবারই গঠন করা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। বিক্ষোভরত জেনজিদের দাবি সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা। এদিকে নেপালের কারাগার থেকে পালানো 12,000-এর বেশি কয়েদিকে এখনো ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী। দেশটিতে সরকার পতন আন্দোলনের জেরে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে জেল ভেঙে পালায় এই কয়েদিরা। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সরকার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের পরিস্থিতি। এখনো প্রধান প্রধান সড়কে চলছে সেনা টহল। নেপালের সংঘাত থেমে গেলে উত্তেজনা কাটেনি। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কার হাতে যাবে সেই প্রশ্নে দেশজুড়ে টানাপোড়েন। ঠিক সেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সততা আর দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণেই তরুণ প্রজন্ম তাকেই দেখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। রক্তক্ষয়ী সংঘাত থেমে গেলেও এখনও থমথমে নেপাল। রাস্তায় নিরাপত্তা বাহিনীর টহল। কারফিউ খানিকটা শিথিল হলেও বাড়ানো হয়েছে সময়সীমা। জেনজিদের তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন ক্ষমতা হস্তান্তর নিয়ে চলছে আলোচনা। জেনজিদের প্রবল সমর্থনে উঠে এসেছে নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কির নাম। সেনাপ্রধানের সাথে 6 ঘন্টার ম্যারাথন বৈঠকে তার নাম প্রস্তাব করে তরুণ আন্দোলনকারীরা। জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে সর্বসম্মত হয়েছে সুশীলা কার্কি। কার্যনির্বাহী সরকার গঠনে তাকে সুপারিশ করছি আমরা। সৎ, নির্ভীক এবং অবিচল একজন ব্যক্তি হিসেবে আমরা সুশীলা কার্কিকে দেখি। সত্য যখন কথা বলে তখন তা কার্কির মতোই শোনায়। সুশীলা কার্কি জুলাই আন্দোলনের শুরু থেকেই আলোচনায় ছিলেন নেপালের প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কি। সততা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এ নারী জেনজি আন্দোলনে ছাত্রদের পক্ষে প্রথম থেকেই ছিলেন সরব। সরকার বিরোধী বিক্ষোভে চলা হত্যাকাণ্ডের তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। This is a criminal work of government, you know. সরকার যা করেছে তা অপরাধ।
ছাত্ররা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। অস্ত্র তো দূরে থাক, তাদের কাছে একটা লাঠি পর্যন্ত ছিল না। তাদের ওপর গুলি চালানোর কোনো অধিকার নেই সরকারের। নেপালের মহেন্দ্র মোরং ক্যাম্পাস থেকে বিএ এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ সম্পন্ন করার পর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করেন সুশীলা। শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও 1979 সালে কর্মক্ষেত্র পরিবর্তন করে আইনকে পেশা হিসাবে বেছে নেন তিনি। 2016 সালে সিনিয়র অ্যাডভোকেট থেকে নিযুক্ত হন প্রধান বিচারপতি হিসেবে। এরপরই একাধিক চাঞ্চল্যকর হাই প্রোফাইল দুর্নীতি মামলায় দৃঢ়তার সাথে প্রমাণ করেছেন নিজের মুন্সিয়ানা। গুপ্ত দুর্নীতি মামলায় তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদকে দোষী সাব্যস্ত করেন তিনি। শুধুমাত্র কথায় নয়, কাজেও তার শক্ত অবস্থান প্রমাণে নেপালের দুর্নীতি বিরোধী কমিশনের প্রধান প্রবল ক্ষমতাশালী লোকমান সিং কার্কির বিরুদ্ধে ঐতিহাসিক সাহসী রায়, যা বিবেচিত হয় নেপালের বিচার ব্যবস্থার মাইলফলক হিসেবে। চরম সাহসী এসব পদক্ষেপ নেওয়ায় 2017 সালে সুশীলাকে অভিশংসনের চেষ্টা করে তৎকালীন মাওবাদী নেতৃত্বাধীন সরকার। তবে জনগণ ও বিচার বিভাগের তীব্র বিরোধিতার মুখে মাত্র 3 দিনের মাথায় বাধ্য হয় সে প্রস্তাব প্রত্যাহার করতে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতির কারণে চরম জনপ্রিয় এ নারীকে দেশ শাসনের দায়িত্বে দেখতে চায় দীর্ঘ দুর্নীতিতে জর্জরিত নেপালের জনসাধারণ। ক্ষমতায় এলে নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নাম লেখাবেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চলমান রাজনৈতিক অস্থিরতায় সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ। এক ভিডিও বার্তায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক জনরোষে সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় উল্লেখযোগ্য হারে ক্ষয়ক্ষতি হয়েছে, যা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। কোনো ব্যবস্থা বা আদর্শই নাগরিক স্বাধীনতার চেয়ে বড় নয়। সত্যিকারের গণতন্ত্র সেখানেই রয়েছে যেখানে প্রশংসা, সমালোচনা এবং অভিযোগ শোনার রীতি রয়েছে। গণবিক্ষোভের মুখে সরকার পতনের পর কি চাইছেন নেপালের জেনজিরা? বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে তাদের আশা আকাঙ্ক্ষা। দেশকে নতুন করে সাজাতে পুরনো নেতৃত্বের অবসান চান তারা। নতুন প্রজন্ম থেকে সৎ ও যোগ্য নেতা বেছে নিতে আগ্রহী তরুণ সমাজ। আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর নেপালকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে জেনজিরা। তুলে ধরছে দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা। বিক্ষোভে আহত হয়েও পিছু হটেনি নতুন প্রজন্মের যোদ্ধারা। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সরিয়ে নেপালের ক্ষমতায় তারা দেখতে চায় নতুন কাণ্ডারি। পার্লামেন্ট থেকে দুর্নীতিবাজদের সরিয়ে নতুন প্রজন্মকে আনতে হবে নেতৃত্বে। তবে তাদের অবশ্যই দূরদর্শী হতে হবে, কারণ নতুন প্রজন্ম ছাড়াও তারা যেন সবার চাহিদা পূরণে সক্ষম হন। পুরনো দল আর নেতাদের আর চাই না, তবে যারা ভালো কাজ করেছেন তাদের স্বাগতম। আইটি বিষয়ে লেখাপড়া করছি, সেই জ্ঞান দিয়ে দেশের সেবা করতে চাই। তারুণ্যের প্রত্যাশা, রাজনীতি থেকে এবার মুছবে নেপোটিজম বা স্বজনপ্রীতির সংস্কৃতি। যোগ্য নেতৃত্বের হাতে যাবে ক্ষমতা। দেশকে উন্নয়নের পথে নিতে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠজনদের বদলে যোগ্য মানুষকে বাছতে হবে, যাদের সুস্থ মতাদর্শ আছে এবং যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবে। দেশের ভবিষ্যৎ তাদের হাতেই তুলে দিতে হবে। হতাশা থেকে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করলেও অনেকেই পাল্টাচ্ছেন মনোভাব। দেশকে নিয়ে নতুনভাবে বুনছেন স্বপ্ন। আগে ভেবেছিলাম বিদেশে সুযোগ খুঁজব, কারণ এখানে হাই স্কুল শেষ করার পর কোনো ভবিষ্যৎ নেই। তবে এখন দৃষ্টিভঙ্গি বদলেছে। নেপালকে ঢেলে সাজিয়ে এখানেই ভালো ভবিষ্যৎ গড়তে চাই। দুদিনের বিক্ষোভ শেষে মাতৃভূমিকে নতুন আঙ্গিকে সাজাতে রাস্তায় নামে জেনারেশন জেড। ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতবিক্ষত দেশে চালাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। রেজবানা সাইমা, যমুনা নিউজ। কাতারে হামাসের উপর ইসরায়েলি হামলায় নিহত 6 জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় এই জানাজার পর মেসাইমির কবরস্থানে দাফন করা হয় তাদের। জানাজায় উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় নিহতদের আত্মীয়দের সান্ত্বনা দেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয় তাদের। নিহতদের মধ্যে ছিলেন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য কর্পোরাল বদর
সাদ মোহাম্মদ আল হুমায়দি আল দোসারি সহ খলিল আল হায়ার ছেলে হাম্মাম আল হায়া, হামাসের নিরাপত্তা সদস্য জিহাদ লাবাদ, আবদুল্লাহ আব্দুল ওয়াহিদ, মোমেন হাসৌনা এবং আহমেদ আব্দুল মালিকও মঙ্গলবার গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে সমঝোতা চুক্তির বৈঠকে হামলা করে ইসরায়েল, যার জেরে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।